আমরা যখন কোনো দারুণ লেখা পড়ি বা ধরুন সিনেমা দেখি, কিছু লাইন আমাদের মাথায় একেবারে গেঁথে যায়, তাই না? প্রত্যেক লেখকের কাছেই এমন কিছু টুলস বা কৌশল থাকে যা দিয়ে তিনি ভাষাকে নিজের ইচ্ছে মতো মানে বাঁকাতে পারেন, নতুন রূপ দিতে পারেন। এগুলোকে আমরা সাহিত্যের পরিভাষা বলি বটে, কিন্তু আসলে এগুলো হলো ভাষার গোপন সংকেত। আজ আমরা সেই সংকেতগুলোই ভাঙার চেষ্টা করব। আমাদের শ্রোতাদের পাঠানো লিস্টের শুরুতেই ছিল রবার্ট হেরিকের একটা লাইন, উই ডাই অ্যাজ ইয়োর আওয়ার্স ডু। এখানে দুটো ভিন্ন জিনিস, মানুষের মৃত্যু আর সময়ের বয়ে যাওয়া, এদের মধ্যে একটা তুলনা করা হচ্ছে অ্যাজ শব্দটা দিয়ে। এটাকে তো আমরা সিমিলি বা উপমা বলি, তাই না? সিমিলি হলো সবচেয়ে পরিচিত আর নির্ভরযোগ্য টুলগুলোর একটা। দুটো আলাদা জিনিসের মধ্যে লাইক বা অ্যাজ ব্যবহার করে একটা সেতু তৈরি করা হয়, কিন্তু এর আসল কাজটা আরও গভীর। কি রকম? যেমন ধরুন সিনেমার সেই বিখ্যাত লাইন, লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেটস। এখানে জীবন, যেটা একটা বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট ধারণা, তাকে চকলেটের বাক্সের মতো একটা বাস্তব, ধরাছোঁয়ার মতো জিনিসের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। কারণ এর ফলে জীবনের অনিশ্চয়তা, এর সারপ্রাইজ, এই পুরো ধারণাটা আমাদের কাছে অনেক বেশি জীবন্ত আর রিলেটেবল হয়ে ওঠে। তার মানে সিমিলি শুধু তুলনা করে না, বরং একটা কঠিন ধারণাকে সহজ করে আমাদের অনুভূতির কাছাকাছি নিয়ে আসে। আচ্ছা, তাহলে শেক্সপিয়ারের সেই বিখ্যাত উক্তিটার কি হবে? অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন আর মিয়ারলি প্লেয়ার্স। এখানে তো কোনো লাইক বা অ্যাজ নেই। এখানে সিমিলির থেকে এক ধাপ এগিয়ে আমরা মেটাফর বা রূপকের জগতে প্রবেশ করি। এটা আরও শক্তিশালী, আরও সরাসরি। সরাসরি? হ্যাঁ, শেক্সপিয়ার বলছেন না যে পৃথিবীটা মঞ্চের মতো, তিনি বলছেন পৃথিবীটাই একটা মঞ্চ। এটা আর তুলনা থাকছে না, এটা একটা নতুন বাস্তবতা তৈরি করছে। এই একটা বাক্য দিয়ে তিনি আমাদের পুরো অস্তিত্বকেই একটা নতুন কাঠামোতে ফেলে দিচ্ছেন। বাহ! জীবনটা একটা নাটক, আমরা সবাই অভিনেতা, আমাদের জন্ম মৃত্যু হল মঞ্চে প্রবেশ আর প্রস্থান। ভাবুন একবার, কত বড় একটা দর্শনকে কি অবলীলায় দুটো লাইনে গেঁথে দেওয়া হলো। তার মানে মেটাফোর শুধু ভাষার অলংকার নয়, এটা আমাদের চিন্তা ভাবনাকেও আকার দেওয়ার একটা উপায়। আচ্ছা, এই তো গেল তুলনার কথা, কিন্তু আমাদের শ্রোতা জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের প্রথম লাইনটাও পাঠিয়েছেন। It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. এটা শুনতে তো বেশ সোজাসাপটা একটা সামাজিক সত্যের মতো লাগছে। এখানে বিশেষত্বটা কোথায়? এখানেই ভাষার একটা অন্যরকম মোচড় লুকিয়ে আছে, যাকে আমরা বলি আয়রনি বা বিদ্রূপ। আয়রনি হলো এমন একটা কৌশল যেখানে যা বলা হচ্ছে তার আসল অর্থটা হয় সম্পূর্ণ উল্টো। উল্টো? হ্যাঁ, জেন অস্টেন বলছেন এটা একটা বিশ্বজনীনী সত্য যে একজন ধনী অবিবাহিত পুরুষের অবশ্যই একজন স্ত্রী দরকার। কিন্তু পুরো উপন্যাসটা পড়লে আমরা বুঝি তিনি আসলে এই ধারণাটাকেই ব্যঙ্গ করছেন। তার মানে আসল সত্যটা হলো সমাজের মেয়েরা আর তাদের পরিবারগুলোই একজন ধনী স্বামী খুঁজছে, উল্টোটা নার। ঠিক ধরেছেন। অস্টেন সমাজের এই ভণ্ডামিকে তুলে ধরার জন্য এমন একটা ভাব করছেন যেন তিনি এই নিয়মটাকে সত্যি বলে মেনে নিয়েছেন। এটাই আইরনির শক্তি। এটা সরাসরি আক্রমণ না করে খুব সূক্ষ্মভাবে একটা ব্যবস্থার আসল চেহারাটা প্রকাশ করে দেয়। আজকের দিনে আমরা যেমনটা স্যাটায়ার ধর্মী নিউজ শো বা সোশ্যাল মিডিয়ার মেমে দেখি, হ্যাঁ, একদম, যেখানে সারফেসে একটা কথা বলা হয় কিন্তু তার আড়ালে একটা গভীর সামাজিক সমালোচনা লুকিয়ে থাকে। বাহ, এটা তো কথার আড়ালে লুকিয়ে থাকা অর্থ খুঁজে বের করার মতো। আইরনির মতোই আরেকটা জিনিস আছে যা আমাদের ভাবাতে বাধ্য করে, প্যারাডক্স। যেমন শেক্সপিয়ারের আরেকটা লাইন, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হতে হবে। এটা তো শুনতে একেবারে উল্টোপাল্টা কথা। আপাত দৃষ্টিতে উল্টোপাল্টা, কিন্তু একটু গভীরে গেলেই এর ভেতরের সত্যটা বেরিয়ে আসে। এটাই প্যারাডক্সের বৈশিষ্ট্য। একটা আপাত স্ববিরোধী কথার ভেতরে একটা গভীর জীবন দর্শন লুকিয়ে থাকে। আচ্ছা, দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হতে হবে মানে হতে পারে কারো দীর্ঘমেয়াদী ভালোর জন্য তাকে এমন কোনো কঠোর সত্যি কথা বলা বা তার সাথে এমন কোনো কঠোর ব্যবহার করা যা সেই মুহূর্তে তার খারাপ লাগলেও আখেরে তার মঙ্গল করবে। যেমন একজন সার্জনকে অপারেশন করার সময়। ঠিক, সার্জনকে অপারেশন করার সময় রোগীর শরীর কাটতে হয় তাকে বাঁচানোর জন্যই। অর্থাৎ প্যারাডক্স আমাদের কমফর্ট জোনের বাইরে গিয়ে চিন্তা করতে বাধ্য করে। আচ্ছা, এই প্যারাডক্স তো একটা পুরো বাক্য জুড়ে থাকে,
কিন্তু মাত্র দুটো শব্দ দিয়ে কি এমন কোনো ধাক্কা দেওয়া সম্ভব? আমাদের শ্রোতার লিস্টে কবি ইয়েটসের একটা লাইন আছে, এ টেরিবল বিউটি ইজ বর্ন। ভয়ঙ্কর সৌন্দর্য, এটা কিভাবে সম্ভব? সম্ভব। আর এখানেই আমরা প্যারাডক্সের এক ছোট ভাই অক্সিমরন বা বিরোধালঙ্কারের দেখা পাই। এখানে দুটো সম্পূর্ণ বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে একটা অসম্ভব সুন্দর আর জটিল অনুভূতি তৈরি করা হয়। টেরিবল বিউটি 1916 সালের ইস্টার রাইজিংয়ের মতো একটা ঐতিহাসিক ঘটনাকে ধরেছেন। সেই বিদ্রোহ ছিল রক্তক্ষয়ী, ভয়ঙ্কর, অর্থাৎ টেরিবল, কিন্তু তার মধ্যে দিয়েই একটা নতুন স্বাধীন জাতিসত্তার যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছিল তা ছিল বিউটিফুল। এ দুটো শব্দ ছাড়া সেই মিশ্র অনুভূতিকে হয়তো আর কোনোভাবে প্রকাশ করা যেত না। তার মানে অক্সিমোরন হলো ভাষার একটা শর্টকাট, যা দিয়ে দুটো বিপরীতমুখী অনুভূতিকে এক ঝটকায় প্রকাশ করা যায়। আমরা তো কথাতেও বলি এটা একটা ওপেন সিক্রেট বা জানা গোপন কথা। ঠিক। আচ্ছা, আর একটা সূক্ষ্ম কৌশল আছে, লিটোটিস। যেমন কেউ যদি বলে লোকটা খারাপ ছাত্র নয়, এর মানে তো সে বলতে চাইছে যে ছাত্রটা ভালো। সরাসরি বললেই তো হতো। হ্যাঁ, কিন্তু সরাসরি বললে তার মধ্যে যে জোরটা থাকতো, ঘুরিয়ে বললে তার থেকে অন্যরকম একটা ওজন তৈরি হয়। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট শুধু এটা বলে না যে সে ভালো ছাত্র, এর মধ্যে একটা সংযম, একটা আন্ডারস্টেটেড বা মার্জিত প্রশংসা লুকিয়ে থাকে। মানে একটু ঘুরিয়ে প্রশংসা করা আর কি। অনেকটা ব্রিটিশদের মতো করে কথা বলা, যেখানে সরাসরি আবেগের প্রকাশকে একটু কম করে দেখানো হয়, কিন্তু তাতে প্রশংসার মূল্যটা কমে না, বরং বেড়ে যায়। আমরা এতক্ষণ শব্দ আর বাক্যের ভেতরের খেলা নিয়ে কথা বললাম। এবার একটু অন্যদিকে যাই। লেখকরা প্রায়ই জড় বস্তুর ওপর মানুষের গুণাবলী আরোপ করেন, যেমন দ্য উইন্ড হাউলড ইন দ্য নাইট বা বাতাস রাতে চিৎকার করছিল। বাতাস তো আর মানুষের মতো চিৎকার করতে পারে না। এই কৌশলটাকে কি বলে? এটাকে বলে পার্সনিফিকেশন বা ব্যক্তিরূপ দান। এটা কিন্তু শুধু কবিতায় ব্যবহৃত একটা সুন্দর কৌশল নয়, এর একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে। কি রকম? যখন আমরা বলি বাতাস চিৎকার করছিল, তখন আমরা সেই জড় বাতাসটার সাথে একটা আবেগ দিয়ে জুড়ে যাই। আমরা তার শক্তি, তার একাকিত্ব বা তার রাগটাকে অনুভব করতে পারি। এটা আমাদের চারপাশের জড় জগৎটাকে জীবন্ত করে তোলে। ঠিক যেমন বিজ্ঞাপনে আমরা দেখি একটা গাড়ি বলছে সে থার্স্টি বা তৃষ্ণার্থ, কিংবা অর্থনীতিবিদরা বলেন দেশের অর্থনীতি হেলদি বা সিক। একদম, তার মানে আমরা অজান্তেই সারাক্ষণ পার্সনিফিকেশন ব্যবহার করছি। এবার আসা যাক চরিত্রের কথায়। আমাদের শ্রোতা শেক্সপিয়ারের ওথেলো থেকে ইয়াগো চরিত্রের কথা উল্লেখ করেছেন। এই ধরনের চরিত্র যারা নিজেদের স্বার্থের জন্য ভীষণ ধূর্ত, চতুর আর ছলনাময় হয়, তাদের প্রায়ই ম্যাকিয়াভেলিয়ান বলা হয়। এই শব্দটা কোথা থেকে এলো? এটা এসেছে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলির নাম থেকে। তার বিখ্যাত বই দ্য প্রিন্সে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্মম কৌশলের কথা বলেছিলেন। যদিও তার দর্শন আরও অনেক জটিল। সাধারণভাবে ম্যাকিয়াভেলিয়ান বলতে এমন কাউকে বোঝানো হয় যার কাছে উদ্দেশ্যটাই আসল, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো পথই বৈধ। দি এন্ডস জাস্টিফাই দ্য মিনস। সাহিত্যে বা সিনেমাতে যখনই এমন কোনো চরিত্র আসে, এই একটা শব্দই তার পুরো মানসিকতাটা বুঝিয়ে দেয়। আরেকটা খুব কাছাকাছি কিন্তু ভিন্ন কৌশল হল মেটোনিমি। যেমন যখন খবরে বলা হয় হোয়াইট হাউস জানিয়েছে, এখানে তো আর একটা বাড়ির কথা বলছে না, সংবাদপত্রের বদলে দ্য প্রেস। একদম। এটা মেটাফর থেকে আলাদা। মেটাফরে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হয়, কিন্তু মেটোনিমিতে একটা জিনিসের অংশ বা প্রতীক দিয়ে পুরো জিনিসটাকে বোঝানো হয়। মুকুট কেনাজার ক্ষমতারই একটা অংশ। দারুণভাবে পরিষ্কার হলো বিষয়টা। তাহলে আমরা দেখলাম লেখকরা কিভাবে তুলনা করেন, কথার মধ্যে মোচড় আনেন, জড়বস্তুকে প্রাণ দেন, আবার বিশেষ ধরনের চরিত্রের জন্য বিশেষ নামও ব্যবহার করেন। এর বাইরেও তো ভাষার আরও অনেক খেলা আছে, তাই না? যেমন ধরুন আওয়াজ নিয়ে খেলা। অবশ্যই, যেমন অনোম্যাটোপিয়া বা ধ্বন্যাত্মক শব্দ, কুকুরের বাও ওয়াও বা ঘেউ ঘেউ ডাক, জলের ছলছল শব্দ। এই শব্দগুলো পড়ার সাথে সাথে আমরা যেন সেই আওয়াজটা শুনতেও পাই। হ্যাঁ, ঠিক। কোলরিজের কবিতায় যেমন আছে, ইট ক্র্যাকড অ্যান্ড গ্রাউলড অ্যান্ড রোড অ্যান্ড হাউলড। এই লাইনটা পড়লে বরফ ভাঙার সেই ভয়ঙ্কর আওয়াজের একটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে।
এটা লেখাকে প্রায় সিনেমার মতো জীবন্ত করে তোলে। আওয়াজের পাশাপাশি তো শব্দের অর্থ নিয়েও খেলা হয়, যেমন পান বা শ্লেষালঙ্কার, যেখানে একটা শব্দকে একাধিক অর্থে ব্যবহার করে মজা করা হয়। এর একটা খুব বুদ্ধিদীপ্ত সংস্করণ হলো জিউগমা। এটা ঠিক কিভাবে কাজ করে? জিওগমা খুব মজার একটা কৌশল। এখানে একটা ক্রিয়াপদ বা ভার্বকে বাক্যের দুটো ভিন্ন অংশে দুটো সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরুন, যদি বলা হয় হি ব্রোক হিজ হার্ট অ্যান্ড হিজ ওন কার, আচ্ছা, এখানে ব্রোক শব্দটা প্রথম অংশে হৃদয় ভাঙার মতো একটা আবেগী অর্থে ব্যবহৃত হয়েছে, আর দ্বিতীয় অংশে গাড়ি ভাঙার মতো একটা বাস্তব অর্থে। এই একটা শব্দ দিয়ে দুটো আলাদা ঘটনাকে জুড়ে দিয়ে একটা অদ্ভুত রসিকতা বা ট্র্যাজেডি তৈরি করা হয়। বাহ, এটা তো ভাষার জিমন্যাস্টিক্সের মতো। আরেকটা জিনিস আমরা প্রায় ব্যবহার করি, কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা। যেমন ওয়ার্ডসওয়ার্থের সেই বিখ্যাত লাইন, 10,000 I saw at a glance। এক ঝলকে 10,000 ড্যাফোডেল দেখা তো সম্ভব না। সম্ভব না, আর সেটার প্রয়োজনও নেই। এটাকে বলে হাইপারবোল বা অতিরঞ্জন। এর উদ্দেশ্য সত্যি বলা নয়, বরং অনুভূতির তীব্রতাটাকে প্রকাশ করা। কবি যখন বলছেন তিনি 10,000 ফুল দেখেছেন, তিনি আসলে বোঝাতে চাইছেন সেই ফুলের সমুদ্রের বিশালতা আর সৌন্দর্য তাকে কতটা অভিভূত করেছিল। আমরাও তো রেগে গেলে বলি, তোমাকে 100 বার বলেছি। ঠিক, এটা তো সত্যি। এটা গণিত নয়, এটা হলো আবেগের ভাষা। একদম। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, এটা একটা আস্ত খেলার মাঠ। আমাদের শ্রোতা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন, কেন কিছু লাইন এত শক্তিশালী, তার উত্তর হলো এই লাইনগুলোর পেছনে সিমিলি, মেটাফার, আইরনি, প্যারাডক্সের মতো এমন অনেকগুলো পরীক্ষিত কৌশল কাজ করে, যা আমাদের মস্তিষ্কের আবেগ আর যুক্তিকে একসাথে নাড়া দেয়। আমি শুধু একটা কথা যোগ করতে চাই। এই কৌশলগুলো শুধু পুরানো দিনের সাহিত্যে বা কবিতায় আটকে নেই। একটু খেয়াল করলেই দেখবেন, একজন রাজনীতিবিদ যখন বক্তৃতা দেন, কোনো কোম্পানি যখন বিজ্ঞাপন বানায়, বা এমনকি আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দিই, আমরা সবাই এই টুলসগুলো ব্যবহার করি। ঠিক। এগুলোকে চিনতে পারাটা অনেকটা কোনো বার্তার গোপন সংকেত উদ্ধার করার মতো। এরপর থেকে যখনই কোনো শক্তিশালী লাইন শুনবেন বা পড়বেন, চেষ্টা করবেন এর পেছনের কৌশলটা খুঁজে বের করতে। দেখবেন পুরো ব্যাপারটা আরও মজার হয়ে উঠেছে। দারুণ। একটা কথা, চলুন আজকের আলোচনাটা একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করা যাক। আজ আমরা প্যারাডক্স আর অক্সিমোরনের পার্থক্য দেখলাম। দুটোই বৈপরীত্য বা কন্ট্রাডিকশন ব্যবহার করে। একটা আপাতদৃষ্টিতে স্ববিরোধী কিন্তু সত্য একটা বাক্য, আর অন্যটা হলো দুটো বিপরীত শব্দের ছোট্ট একটা প্যাকেজ। হ্যাঁ। প্রশ্নটা হলো, কখন একটা সাধারণ বৈপরীত্য একটা গভীর সত্যে রূপান্তরিত হয়, আর কখন সেটা শুধু শব্দের খেলা হয়েই থেকে যায়।